ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। গল্পটির সত্য পত্রভারতী দ্বারা সংরক্ষিত। আজকের গল্প অদৃশ বর্ধনের লেখা পায়রা কুঠির রহস্য। অদৃশ বর্ধন জন্মেছিলেন 1 ডিসেম্বর 1932 খ্রিস্টাব্দে কলকাতায়। তার শ্রেষ্ঠ কিছু বিখ্যাত চরিত্র হল ফাদার ঘনশ্যাম, প্রফেসর নাটবল্টু চক্র, ইন্দ্রনাথ রুদ্র প্রমুখ। আজ গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সিরিজের প্রথম গল্প পায়রা কুঠির রহস্য। আসলে বাড়িটা সাহেব বাড়ি। অনেককাল আগে যখন সাহেবরা রাজত্ব করতো এদেশে, এ বাড়ি তখনকার তৈরি। মোটা মোটা থাম, এত মোটা যে দুহাতে আঁকড়ে ধরা যায় না। চুনবালির তৈরি হলেও দারুণ মজবুত, কামান দাগলেও ভাঙতে সময় লাগবে। 200 বছরের পুরনো বাড়ি, কিন্তু আজও যেন নতুন। সামনে পিছনে ডাইনে বাঁয়ে প্রকাণ্ড বাগান। জনসন সাহেব যতদিন ছিলেন সেখানে ফুলের বাহার দেখে চোখ জুড়িয়ে যেত। এখন শুধুই জঙ্গল। জনসন সাহেবের বউ মারা যেতেই মনের দুঃখে তিনি বিলেত চলে যান। বাড়িটা জলের দরে কিনে নেন নীলমাধব সিংহ। ভদ্রলোক পকেটে তামার পয়সা নিয়ে এসেছিলেন ব্যবসা করতে। কয়েক মাইল দূরে পাহাড়ের গায়ে তখন মিলিটারি ব্যারাক বসেছে। হরদম গাড়ি যাতায়াত করত। রাস্তার ঠিক ধারে একটা পেট্রোল পাম্প খুলে বসতেই দুদিনেই ফুলে লাল হয়ে গিয়েছিলেন সিংহমশাই। সে আজ অনেক দিনের কথা। সিংহমশাই এখন মোড়ে হেজে স্বর্গে। এত বড় বাড়িটা দিয়ে গেছিলেন 2 ছেলেকে, বেণীমাধব আর ননীমাধবকে। দুজনেই 2 ধরনের মানুষ। বেণীমাধব শুধু পায়রা ওড়ায়। পায়রাকে এমন শিক্ষা দেয় যে অনেক মাইল দূরে ছেড়ে দিয়ে এলেও ঠিক উড়ে আসবে কবুতর খোপে। বাড়ির মধ্যে ঘরে ঘরে নাকি শুধু পায়রার খোপ বানিয়েছে সে। দামি দামি পায়রা কিনে নিয়ে যাচ্ছে দেশ বিদেশের লোকেরা গোপনে খবর পাঠানোর জন্য। পায়রার পায়ে চিঠি বেঁধে ছেড়ে দিলেই হলো, ঠিক উড়ে ফিরে যাবে নিজের জায়গায়। পায়রার রেস জিতবার জন্য খদ্দের আসছে দামি দামি গাড়ি চেপে, আর আসছে নানা রকমের লরি আর ভ্যান পায়রাদের খাবার নিয়ে। পাহাড়ি মানুষেরা তাই সাহেব বাড়ির নাম দিয়েছে পায়রা কুঠি। দিন রাত পায়রা উড়ছে নামছে, বকবকম করছে সেখানে। এ নাম সে বাড়িকেই মানায়। মাঝে মাঝে পেল্লায় মোটর হাঁকিয়ে পায়রাদের নিয়ে অনেক দূরে চলে যেত বেণীমাধব। পাহাড়ের ওদিকে গিয়ে পায়রাগুলোকে ছেড়ে দিয়েই জোরে মোটর হাঁকিয়ে ফিরে আসতো পায়রা কুঠিতে। কিছুক্ষণ পরেই দেখা যেত নীল আকাশ থেকে দল বেঁধে পতপত করে নেমে আসছে ফেলে আসা পায়রার দল। পায়রার মাস্টার বেণীমাধব বিয়ে থা করেননি। বেণীমাধবের ভাই ননীমাধবও করেননি। বেণীমাধব পায়রা নিয়ে মশগুল, ননীমাধব মঠ মন্দির নিয়েই উদাসীন। এক মুখ দাড়ি, গেরুয়া বসন, রুদ্রাক্ষের মালা, এই ছিল ননীমাধবের সম্বল। মাঝে মাঝে আসতো দাদার কাছে। স্টেশন থেকেই শোনা যেত তার হর হর বোম বোম ডাক। হেঁটেই আসতো। দুপাশের লোক সরে যেত তাকে দেখে। কেউ কেউ পেন্নাম ঠুকত ভক্তি ভরে। মৃদু হেসে সবাইকেই নমস্কার করত ননীমাধব। পায়রা কুঠিতে তাই কোনো রহস্য ছিল না, কিন্তু সংসারে কিছু রহস্য সন্ধানী আছেন। মামুলি বস্তুর মধ্যে থেকেও যারা চমকপ্রদ চক্রান্তকে উদ্ধার করতে পারেন, যেমন আমাদের ইন্দ্রনাথ রুদ্র, প্রাইভেট ডিটেকটিভ। চেহারাটা কবি কবি হলেও স্বভাবটা ঈগল পাখির মতো, শিকারকে ফসকাতে দেয় না। এই কাহিনী সেই ইন্দ্রনাথ রুদ্রেরই। পায়রা কুঠির সিকিমাইল পূর্ব দিকে থাকেন মিসেস শিকদার, বিধবা, ভীষণ মোটা কিন্তু অনেক টাকার মালিক। জমিজমাও বিস্তর।
দেখাশোনার জন্য এমন একজনকে রেখেছিলেন যিনি সারা জীবন আরব মরুভূমিতে কাটিয়েছেন ভারত সরকারের চাকরি নিয়ে। তারপর রিটায়ার করে ফিরে এসেছেন দেশে 2 ছেলেকে মানুষ করার জন্য। শোভনলাল তার নাম, মেজর শোভনলাল। আকারে বেটেখাটো, ল্যাটা, কিন্তু রীতিমতো কর্মঠ। কম কথা বলেন, কেননা তার মনে অনেক দুঃখ। অল্প বয়সেই বউ মারা যান 2 ছেলেকে রেখে। ছেলেদের মুখ চেয়েই আর বিয়ে করেননি শোভনলাল, কিন্তু ছেলেদের শ্রদ্ধা ভালোবাসাও পাননি। মদন আর বিজন ছেলে দুটো হয়েছে বিশ্ব বখাটে। মা না থাকলে যা হয় আর কি, বাপ চাকরি নিয়ে ব্যস্ত, ছেলেরা ছিল বোর্ডিং হাউসে। কিন্তু সেখানে সুশিক্ষার বদলে কুশিক্ষাই শিখেছে শুনে শোভনলাল ছেলেদের এনে রাখলেন নিজের কাছে। কিন্তু ছেলেদের 2 চোখের বালি হয়ে রইলেন। অথচ ছেলেদের ভালোবাসা পাওয়ার চেষ্টার ত্রুটি করেননি শোভনলাল। মা মরা ছেলেদের মায়ের মতোই স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করার জন্য আরব দেশের এক শেখ সাহেবের মোটা মাইনের চাকরির প্রস্তাবও প্রত্যাখ্যান করলেন। মিসেস শিকদারের ফল আর ফুলের বাগান দেখাশোনার চাকরি নিলেন নামমাত্র মাইনেতে। সারা জীবন মরুভূমিতে কাটানোর জন্য বাগান তৈরির দিকে ঝোঁক ছিল অনেকদিন থেকেই। শেষ জীবনের শান্তির আশায় তাই নিজেই ফুলের চারা লাগাতেন, জল দিতেন, ফুল তুলতেন, এত কষ্ট করতেন শুধু 2 ছেলের মুখে হাসি ফোটানোর জন্য। ছেলেরা কিন্তু তাকে দেখলেই গম্ভীর হয়ে যেত। এত দিন শাসন না পেয়ে যারা বজ্জাতের ধারী হয়ে উঠেছে, হঠাৎ শাসন তাদের সইবে কেন? তাই বেশিরভাগ সময় কাটত বাইরে, পায়রাকুঠিতে। নিঃসন্তান বেণীমাধব মদন আর বিজনকে খুব ভালোবাসত। পায়রাকে কিভাবে শিখিয়ে পড়িয়ে চিঠি বওয়াতে হয় তা হাতে নাতে দেখিয়ে দিত। মদন আর বিজনও তো তাই চায়। লেখাপড়া ডকে উঠল। দিনরাত পায়রাকুঠির পায়রা নিয়ে ব্যস্ত রইল মাঠে ঘাটে। তিতিবিরক্ত হয়ে গেলেন শোভনলাল। বেশ বুঝতে পারছিলেন ছেলেরা শাসনের বাইরে চলে গেছে। সারা জীবন তিনি বাবার কর্তব্য করেননি, এখন কি পারবেন? মনে মনে নিজেকেই দোষী সাব্যস্ত করলেন ছেলেদের এই অধঃপতনের জন্য। ভাবতে লাগলেন সত্যি সত্যি শেখ সাহেবের চাকরিটা নিয়ে ফের আরব মরুভূমিতে ফিরে যাবেন কি না। এই সময় একদিন সন্ধে নাগাদ শহর থেকে ফিরে স্টেশনে নামল শোভনলাল। কাঁধে ঝোলা নিয়ে রাস্তায় পা দিয়েছেন, এমন সময় দেখলেন মিসেস শিকদার তার ফিয়েট গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছেন গেটের সামনে। শোভনলালকে দেখে এগিয়ে এসে বললেন, আমার সঙ্গে আসুন, কথা আছে। ফিয়েট এসে থামল মিসেস শিকদারের বাড়িতে। গাড়ির মধ্যে একটাও কথা বলেননি ভদ্রমহিলা। শোভনলাল নিজেও কম কথার মানুষ, তাই চুপচাপ চেয়েছিলেন জানলা দিয়ে বাইরে। গাড়ি থেকে নামার পর মিসেস শিকদার ভেতরে গিয়ে বললেন, আপনি আজ এখানেই খেয়ে যাবেন। কিন্তু মৃদু আপত্তি জানালেন শোভনলাল। কোনো কিন্তু নেই, খেতে খেতে কথা বলবো। বলে মিসেস শিকদার রান্নাঘরে চলে গেলেন। বসবার ঘরে একা বসে রইল শোভনলাল। হাতের ব্যাগটা পাশের সোফায় রেখে ভাবতে লাগলেন কি এমন দরকার পড়ল মিসেস শিকদারের যে স্টেশন থেকে তুলে আনলেন গাড়িতে। ভদ্রমহিলা একা থাকেন, বিধবা তো, ভীষণ পিটপিটে, ঝি রাঁধুনি একদম বরদাস্ত করতে পারেন না। ভাবতে ভাবতে আনমোনাভাবে বাঁ হাতে চারমিনার সিগারেটের নতুন প্যাকেটটা বের করে কাগজটা ছিঁড়ে মেঝেতে ফেললেন এবং একটা সিগারেট ঠোঁটের ডগায় ঝুলিয়ে নিলেন। ছেঁড়া কাগজটা কিন্তু মেঝেতেই পড়ে রইল এবং সেটাই হলো তার মৃত্যুবাণ। যা বলতে চেয়েছিলেন মিসেস শিকদার তা খানিকটা আঁচ করতে পেরেই এত আড়ষ্ট হয়েছিল শোভনলাল। কথাটা অনেক দিন ধরেই বলি বলি করেও বলতে পারছেন না, কিন্তু আভাসে ইঙ্গিতে শোভনলাল জেনে ফেলেছেন মিসেস শিকদারের মূল অভিপ্রায় কী। খারাপ কিছু নয়, কিন্তু এই বয়সে নিতান্ত অশোভন। বিশেষ করে ছেলেরা আর কচি খোকা নেই। শৈশবে যারা মা হারিয়েছে অন্য মায়ের হাতে তাদের তুলে দেওয়া যায় কি? হ্যাঁ,
মিসেস শিকদারের এই হলো মনোগত অভিপ্রায়। তার বিরাট সম্পত্তি তিনি মদন আর বিজনকে দিয়ে যেতে চান, কিন্তু মা হিসাবে। ওদের ভালো বোর্ডিং স্কুলে রেখে লেখাপড়াও শেখাতে চান, কিন্তু শর্ত ওই একটাই। শোভনলালের মন সায় দেয়নি মিসেস শিকদারের এহেন উদারতায়। গর্ভধারিণী মায়ের স্থান কি অন্য মা এসে পূরণ করতে পারে? রান্নাঘর থেকে ফিরে এলেন মিসেস শিকদার। ভীষণ মোটা হলেও ভদ্রমহিলা হাঁটাচলা করেন লঘু চরণে। দেহের ওজন নিয়ে কাতর নন মোটেই। শাড়ির খুঁট দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে হাসি মুখে বললেন, আপনি কাঁচা লঙ্কা ঝাল খান তো? খাই। চারমিনার নামিয়ে গম্ভীর মুখে বললেন শোভনলাল। তার আগে একটা জবাব চাই। বলুন। আমাকে কি বলতে চান? শটান প্রশ্ন শুনে মুচকি হাসলেন মিসেস শিকদার। ধরুন, মদন আর বিজনের ভার নেওয়ার প্রস্তাব। সেটা সম্ভব নয়। রুক্ষ কণ্ঠে কথাটা বলতে চাননি শোভনলাল, তবুও গলাটা বড় কর্কশ শোনালো। তাই পরক্ষণেই মোলায়েম হওয়ার চেষ্টায় হেসে বললেন, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। গম্ভীর হয়ে গেলেন মিসেস শিকদার। মদন আর বিজনের মুখ চেয়েই কি বলছেন? চোখের সামনে ছেলে দুটি বয়ে যাচ্ছে দেখেও চুপ থাকতে পারছেন? তাছাড়া আপনাকেও দেখাশোনা করার জন্যে। ধাঁ করে রক্ত গরম হয়ে গেল শোভনলালের। মিলিটারি মেজাজ তো, রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না। উঠে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে শুধু বললেন, আপনি নির্লজ্জ বেহায়া হতে পারেন, আমি নই। সব থেকে বড় কথা, মদন আর বিজয় আমার ছেলে, আপনার নয়। বলেই আর দাঁড়ালেন না শোভনলাল। ছিটকে বেরিয়ে এলেন বাড়ি থেকে। হনন করে শটান ফিরে এলেন নিজের বাড়িতে। সে রাতে আর ঘুমাতে পারলেন না শোভনলাল। বুঝলেন মিসেস শিকদারের চাকরি খতম হয়ে গেল এখনই। কাল থেকে অন্য কাজের ধান্দায় বেরোতে হবে। তার চাইতে বরং আরব দেশেই ফিরে যাওয়া যাক। আরব ভাষাটা তার চোস্তভাবে জানা আছে বলেই ও দেশের চাকরির বাজারে তার এত চাহিদা। শেখ সাহেবের মিলিটারি উপদেষ্টা হিসেবে বাকি জীবনটা না হয় মরুভূমিতেই কাটানো যাক, ছেলেরা থাকুক বোর্ডিং হাউসে। এর বেশি আর কি করবেন শোভনলাল? তার সব চেষ্টাই তো ব্যর্থ হলো। রাত তখন 2টো। বালিশে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলেন মেজর শোভনলাল। পরদিন সকালে পুলিশ তলব করল মেজরকে। পুলিশ? অবাক হলেন শোভনলাল। ভারত সরকারের আস্থাভাজন অফিসার ছিলেন এককালে। পুলিশ তাকে সমীহ করে সেই কারণেই। সাত সকালে কেন তবে তলব পড়ল? কারণটা জানা গেল পুলিশ জিপ থেকে নামবার পর। জিপ গিয়ে দাঁড়ালো মিসেস শিকদারের বাড়ির উঠোনে। সেপাই শাস্ত্রী গিজগিজ করছে বাগানে। উৎসুক জনতা উকিঝুঁকি মারছে ভিতরে। বসবার ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন শোভনলাল। পিঠ উঁচু সেকেলে সোফায় হেলান দিয়ে বসে আছেন স্থূলকায় মিসেস শিকদার। চোখ দুটো খোলা, পাতা নড়ছে না। চোখের মনি স্থির, প্রাণের চিহ্ন নেই। বাঁদিকের রগে দুটো পাশাপাশি ফুটো, রক্ত জমে কালো হয়ে গেছে ক্ষতমুখে। দারোগা বিশেনচাঁদ স্থির চোখে তাকিয়েছিলেন শোভনলালের মুখের দিকে। মুখের ভাবান্তর লক্ষ্য করছিলেন। এখন আঙুল তুলে দেখালেন মিসেস শিকদারের ডান দিকে। শোভনলালের চামড়ার ব্যাগটা রয়েছে সেখানে। কাল ফেলে গিয়েছিলেন। হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ায় কাল নিয়ে যেতে ভুলে গেছিলেন। চিনতে পেরেছেন? হ্যাঁ, আমার ব্যাগ। চারমিনার সিগারেট কি আপনি খান? হ্যাঁ। কাল নতুন প্যাকেট কিনেছিলেন? হ্যাঁ। আপনার সিগারেটের প্যাকেট থেকে ছেঁড়া। কিন্তু মেজর, বিধবাকে গুলি করতে গেলেন কেন? ফ্যালফ্যাল করে শুধু চেয়ে রইল শোভনলাল। একটা কথাও বলতে পারল না। শোভনলালের ভাগ্যক্রমে ইন্দ্রনাথ রুদ্র সেই সময় ও অঞ্চলে গিয়েছিলেন একটা চোরাই নটরাজের মূর্তির সন্ধানে। মূর্তি উদ্ধার করার পর দারোগা বিশেনচাঁদের ফাঁড়িতে গিয়েছিলেন বিদায় নিতে। এমন সময় শুনলেন একটা যাচ্ছেতাই রকমের খুন হয়ে গিয়েছে গতকাল। বিধবা খুন, কিন্তু টাকা কড়ি গয়নাগাটির জন্য নয়। মিসেস শিকদারের হাতের হীরের আংটি, গলার সোনার হার এবং রকমারি চাবি এবং কোমরের চাবি স্পর্শ করা হয়নি।
লোহার সিন্দুকের লাখখানেক টাকা আর জড়োয়ার গয়নাও কেউ লোপাট করেনি, নিয়ে গিয়েছে শুধু বিধবার প্রাণটা। কেন? বিশেনচাঁদের এই প্রশ্নের উত্তর খুঁজতেই সরেজমিন তদন্তে নিজেই এসেছিলেন ইন্দ্রনাথ, স্রেফ কৌতূহল মেটানোর জন্য। চৈত্র সংক্রান্তির ঢাক বাজলেই যেমন গাজনের সন্ন্যাসীর পিঠ চরচর করে, কোথাও কোনো খুন জখম, চুরি, রাহাজানির খবর শুনলেই ইন্দ্রনাথের পা দুটো সুরসুর করে ওঠে। সোফার হাতলে দরজার গায়ে আঙুলের ছাপের ছবি তুলে দেখা যাচ্ছে হুবহু মিলে যাচ্ছে শোভনলালের আঙুলের ছাপের সঙ্গে। শুধু একটা জিনিস এখনো মিলিয়ে দেখা যায়নি, মৃতদেহ নিয়ে কাটাছেঁড়া করে ময়না তদন্ত করলে সে রিপোর্টটাও পাওয়া যাবে। গুলি দুটো রকফুরে মাথার মধ্যে রয়ে গেছে, সেইগুলি শোভনলালের রিভলভারের গুলির সাথে মেলে কিনা দেখতে হবে। কিন্তু বিধবাকে মেরে শোভনলালের লাভ কি? চাকরিটা তো গেল, টাকা পয়সাও লুট করা হয়নি। তবে শোভনলাল আর মদন বিজনের সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর ফাঁড়িতে ফিরে এলেন ইন্দ্রনাথ। বিশেনচাঁদ বললেন, কি হে টিকটিকি, কিছু পেলে? বিশেনচাঁদ এককালে ইন্দ্রনাথের সঙ্গে স্কটিশ চার্চ কলেজে একই ক্লাসে বিএসসি পড়েছিলেন, সেই সূত্রে তুমি বলেই সম্ভাষণ করেন ইন্দ্রনাথকে। ইন্দ্রনাথ বলল, শোভনলাল নির্দোষ। কি করে বুঝলে হে গণৎকার? রগের বাঁ পাশে ফুটো দেখে। সেটা আমিও লক্ষ্য করেছি। শুধু একটা প্রমাণ লক্ষ্য করনি। কোনটা বৎস? চারমিনারের এই ছেঁড়া কাগজ দুটো। বলো কি হে, আমি তো দিলাম তোমাকে। শোভনলাল একটা প্যাকেটের কাগজ ছিঁড়েছিলেন, আর একটা প্যাকেটের কাগজ ছিঁড়ল কে? নিশ্চয়ই শোভনলাল। মোটেই না। কি করে বুঝলে? সেটাই তো আমার মন্ত্রগুপ্তি। ডিটেকটিভ ট্রেনিং স্কুলে না পড়েও যে ডিটেকটিভ হওয়া যায়, সে প্রমাণ এবার তোমায় হাতে নাতে দেব। নিশুতি রাত। পায়রাকুটির বিশাল বাগানে অযত্নবর্ধিত ঝোপঝাড়ের ফাঁক দিয়ে এগুচ্ছে এক কৃষ্ণকায় শীর্ণ মূর্তি। মার্জারের মতো লঘু চরণ তার, এক হাতে পেন্সিল টর্চ আর এক হাতে মিশমিশে রিভলভার। এখন আর তার পরনে মুগার পাঞ্জাবি নেই, কবি কবি দেহ আবৃত কালো ট্রাউজার আর নাইলনের পুলোভারে ইন্দ্রনাথ রুদ্র নিশিত অভিযানে বেরিয়েছেন। শীর্ণ কিন্তু ব্যায়ামপটু ইন্দ্রনাথ পিচ্ছিল গতিতে এসে দাঁড়ালো জলের পাইপের তলায়। বেল্টের আংটায় টর্চ ঝুলিয়ে রিভলভার রাখল চামড়ার খাপে, তারপর গিরগিটির মতো সরসর করে উঠে গেল ছাদে। 1 ঘন্টা পর পাইপ বেয়ে নেমে এলো ইন্দ্রনাথ, নিঃশব্দ চরণে মিলিয়ে গেল রাত্রের অন্ধকারে। অন্ধকারে ইনফ্রারেড ফটোগ্রাফ তুললে ইন্দ্রনাথের মুখে তখন দেখা যেত আশ্চর্য হাসি, যুদ্ধজয়ের শব্দহীন অট্টহাস্য। সকালে বিশেনচাঁদকে ঘুম থেকে টেনে তুলল ইন্দ্রনাথ, বলল, আরে ওঠো ওঠো, তোমার হাতে সেপাই কজন আছে? হকচকিয়ে গিয়ে চোখ রগড়াতে রগড়াতে বললেন বিশেনচাঁদ, ও ইয়ার কি মারছো নাকি? আমার হাতে আর সময় নেই, 9টার ট্রেনেই কলকাতায় ফিরব, তাই যা বলার তোমায় বলে যাচ্ছি। এবার ঘুম ছুটে গেল বিশেনচাঁদের চোখ থেকে। কি বলবে? বলবো তোমার চাকরি যাওয়া উচিত। তোমার মতো একটা গর্দভ পাঁঠা উজবুককে দারোগা বানিয়ে আমাদের সর্বনাশ হচ্ছে। ছি 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 ছি, তোমার নাকের ডগা দিয়ে এত বড় কাণ্ড হচ্ছে, কোনো খবর রাখো না? ভীষণ ভড়কে গিয়ে এবং দারুণ রেগে গিয়ে বিশেনচাঁদ তেড়ে উঠলেন। খবরদার ইন্দ্রনাথ, মুখ সামলে কথা বলবে। তুমি মুখ সামলে কথা বলবে, নাদা প্যাটা হাদারাম কোথাকার। পায়রাগুটির রহস্য একদিনেও তোমার মাথায় আসেনি? পায়রাগুটির রহস্য? আগে হ্যাঁ, পায়রাকুঠির রহস্য। আরে শুনেছ কোনো দিন এই আকড়াগন্ডার বাজারে শুধু পায়রাদের খাওয়ানোর জন্য লরি লরি খাবার আসে তেরপল চাপা দিয়ে? হেরে মাথায় এতদিন কেন খেয়াল হয়নি যে পৃথিবীর সব গুপ্তচর আর বিপ্লবীরা
একটা না একটা উদ্ভট রকমের পেশা নিয়ে লোকের চোখে সাধু সেজে থাকে। স্পাইরা সাজে আর্টিস্ট, বিপ্লবীরা কয়লাওয়ালা, কেউ খোলে পোলট্রি, কেউ করে মাছের ব্যবসা। পায়রা ট্রেনিং সেন্টারের আড়ালেও যেরকম একটা ব্যাপার চলছে না, এটা মাথায় আসেনি কেন মরাকান্ত হাঁদারাম? ইন্দ্রনাথ, ইন্দ্রনাথ, কি বলতে চাইছো তুমি? নিজে গিয়ে দেখোগে যাও। পায়রাগুটি ঘেরাও করো আর্ম পুলিশ দিয়ে, সাংঘাতিক গুলোগুলি চলতে পারে। আর মিসেস শিকদারের হত্যাকারীকেও সেখানেই পাবে। কে? কার কথা বলছো? উফ, বেনি মাধব। প্রমাণ? সিগারেটের প্যাকেটের ছেঁড়া এই কাগজ দুটো। ব্রাদার, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। মাথায় গোবর থাকলে ওই রকমই হয়। আগেই তোমায় বলেছিলাম, দুটো প্যাকেট ছেঁড়া হয়েছিল ওখানে। একটা শোভনলাল ছিঁড়েছিলেন, আর একটা অন্য কেউ। কি করে বুঝলে অন্য কেউ? উফ, আচ্ছা ইডিয়েট তো। প্রত্যেকেই সিগারেটের প্যাকেট ছেড়ে বিশেষ একটা কায়দায়। পাশাপাশি দুটো কাগজ রেখে মুখোমুখি মেলালেই মাইক্রোস্কোপের তলায় তফাৎ ধরা পড়ে। তুমি আমায় দুটো কাগজ দিয়েছিলে, একটা হুবহু মিলে গেল শোভনলালের প্যাকেটের কাগজের সঙ্গে, আর একটা মিলল বেনি মাধবের চারমিনারের প্যাকেটের কাগজের সঙ্গে। তুমি? আমি পায়রাকুঠি থেকেই আসছি। শোভনলাল যে খুনি নন তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু ওই রগের বাঁ দিকের গুলির চিহ্ন। কেন জানো তো? শোভনলাল ল্যাটা বলে, ল্যাটা হাতের গুলি রগের ডান দিক দিয়ে মাথায় ঢুকতো। যাক, খানিকটা বুদ্ধি আছে তাহলে। আর হ্যাঁ, ভালো কথা, ননী মাধবকেও গ্রেপ্তার করতে ভুলো না কিন্তু। সন্ন্যাসী ননী মাধবকে? কেন বন্ধু, কেন? কেননা বেনি মাধব শুধু অস্ত্রাগারের মালিক। লরি আর ভ্যান বোঝাই পায়রার খাবার আসতো না, হে আসতো শুধু রিভলভার, বোমা, নাইট্রোগ্লিসারিন আর বন্দুক। পাঠাতো ওই ননী মাধব, সেই যে এই গুপ্ত দলের অধিনায়ক। হে হ্যাঁ, বলো কি হে? কিন্তু বিধবাকে মারা হলো কেন বুঝলাম না। আরে অস্ত্রাগারের সন্ধান জেনে ফেলেছিল বলে শোভনলালকে ডেকে ওই কথাটাই বলতে চেয়েছিলেন মিসেস শিকদার, কিন্তু শোভনলাল রেগে চলে এলেন। তারপর বেনি মাধব এলো। মিসেস শিকদারকে চেয়ারে বসা অবস্থাতেই সামনে দাঁড়িয়ে গুলি করলো রগের বাঁ দিকে। চেনা জানা ছিল বলেই ভদ্রমহিলা চুপ করে বসেছিলেন সোফায়। ভাবতেও পারেননি বেনি মাধব এসেছে তাকেই নিকেশ করতে। তারপর চারমিনারের প্যাকেট ছিঁড়ে সিগারেট ধরিয়ে ফিরে গেল পায়রাকুঠিতে। আর তুমি সেই প্যাকেটের ছেঁড়া কাগজটা দেখেই বুঝলে যে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে পড়েও তোমাদের মাথা কত মোটা হয়। বিদায় বন্ধু, ফের মিলেঙ্গে। ঘরে ঘরে পায়রার খোপের বদলে পাওয়া গেল কেবল বাক্স বোঝাই আধুনিক আগ্নেয়াস্ত্র। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে ছিল কথক এবং ইন্দ্রনাথের ভূমিকায় অভি, শোভনলালের ভূমিকায় জিৎ, মিসেস শিকদারের ভূমিকায় সোনু, ইন্সপেক্টরের ভূমিকায় আকাশ, গল্পের সূত্রধর আমি রশনি। আমরা ফিরছি আরেক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে।